দীপাবলির শুভেচ্ছা এবং ভালোবাসা রইল আমাদের লাইসেন্স টু থ্রিলের পক্ষ থেকে সকল শ্রোতা বন্ধুদের। আশা করি তোমরা সকলেই ভালো আছো। দীপাবলিতে আমরা নিয়ে আসলাম মৌমিতা মুখার্জির কলমে মিত্রাশিস সিরিজের পরবর্তী নিবেদন দশমীর বিসর্জন রহস্য। গল্পর নাম শুনেই বুঝতে পারছো যে গল্পটা অবশ্যই দুর্গাপুজো কেন্দ্রিক। দুর্গাপুজো সদ্য চলে গেছে, এখন দীপাবলি এসছে। তো দীপাবলির পূর্ণ লগ্নে আমরা শুনে নেব এই রহস্য গল্প দশমীর বিসর্জন রহস্য। গল্পের সূত্রধার হিসেবে রইলাম আমি মৌমিতা। তাহলে আর দেরি নয়, সোজা চলে যাচ্ছি গল্পে মৌমিতা মুখার্জির কলমে রহস্য গল্প দশমীর বিসর্জন রহস্য। সময়টা অক্টোবরের শেষের দিকে। দিন দুয়েক হলো দুর্গাপুজো শেষ হয়েছে। কোজাগরি লক্ষ্মী পুজো একেবারে দোরগোড়ায়। আমার অফিসে কয়েকদিনের ছুটি থাকার জন্য বাড়ি গিয়েছিলাম। বাড়ির লোকের তো মেলা অভিযোগ যে নতুন বন্ধু পেয়ে তাদের নাকি ভুলে গিয়েছি। দিন দুয়েক সেখানে কাটিয়ে অষ্টমীর দিন কলকাতা ফিরেছি। পুজোর সময় কলকাতাতে না থাকলে মনটা বড্ড আনচান করে। এই কয়েকটা বছরে এমন একটা মায়ার বাঁধনে বেঁধে ফেলেছে এই শহর। পুজোর কটা দিন বেশ জমিয়ে খাওয়া দাওয়ার পর শরীরটা খুব একটা জুতের লাগছিল না আমার আর মিত্রাশিসের অবশ্য ছুটি ছিল না, তবে ওই গোয়েন্দা বিভাগে একটু ঢিলেমি ছিল, অর্থাৎ ওই একটা পুজো পুজো ভাব ছিল আর কি। তাই ওই একবার গিয়ে মুখটা দেখিয়ে আসতে হতো অফিসে। বিকেলের দিকে নিধিরামের দেওয়া এক পেয়ালা লাল চা খেয়ে মিত্রাশিস বলল, শিশু গঙ্গার ঘাটে যাবে নাকি? চলো একটু হেঁটেও আসি, স্নিগ্ধ হাওয়াও খেয়ে আসি। এত তেল মশলাদার খাবার খেয়ে শরীরটা খুব একটা জুতের লাগছে না আজকে। আমারও একই হাল ভায়া। 12 মাস তোমার ওই জটি পিসির নির্দেশে নিধিরামের বানানো ঝোল ভাত খেয়ে হঠাৎ যদি রোজ এবেলা ওবেলা পরোটা, কষা মাংস, ফাউল কাটলেট খাওয়া হয়, শরীরের আর দোষ কি বলো? চলো হাঁটলে শরীরের গতিক যদি একটু ফেরে। জটি পিসিমা কবে ফিরছেন কিছু জানো? না ভায়া, সেই খবর নিজের থেকেই আসবে। আমি তৎপরতা দেখিয়ে বিপদ নাই বা বাঁধালাম। বেরোবার মুখে দরজা আঁকলে দাঁড়ায় নিধিরাম। বেজার মুখ করে বলে, রাতে কি খাবে বলে যাও বাপু তোমরা। আমি কিন্তু মুড়ি জল খাবো, শরীরটা জুতের নেই। আমি আর মিত্রাশিস দুজনে দুজনের মুখের দিকে তাকিয়ে হো হো করে হেসে উঠলাম। বুঝলাম জটি পিসির ঝোল ভাত খেয়ে নিধিরামের একই হাল, অর্থাৎ জটি পিসির ঝোল ভাত খেয়ে খেয়ে তার পেটেও আর ঘি সহ্য হচ্ছে না। মিত্রাশিস হাসতে হাসতে বলল, তোমার পিসিমার স্টাইলের ঝোল ভাত হয়ে যাক তাহলে আজকে আমাদের জন্য, আর আমরা একটু পরেই চলে আসবো। কারোর আসবার কথা নেই তো? তাহলে দৌড় দিয়ে একটু শোবো। পেটটা কিন কিন করছে বড্ড, পরে উঠে ঝোল ভাত রেঁধে দেবো। না, সেরকম তো কারোর আসবার কথা নেই, তুমি বিশ্রাম নিতে পারো। প্রায় ঘন্টা দুয়েক পরে বাড়িতে ফিরে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে দেখি সিঁড়িতে দাঁড়িয়ে আছে নিধিরাম। আমাকে দেখে বলল, আরে তোমরা এতক্ষণে আসলে? এই মাত্র একজন বয়স্ক মানুষ তোমাদের জন্য অপেক্ষা করে চলে গেলেন। আধ ঘন্টা বসেছিলেন, দেখে মনে হলো বড্ড বিপদে পড়েছেন গো। কাল সকালে আসবে বলেছেন, এই মাত্র বেরোলেন। রাস্তায় নির্ঘাত দেখা হয়েছে তোমাদের সাথে, তোমরা বোঝোনি, আর উনিও তোমাদের চিনতে পারেননি। অফিসে না গিয়ে বাড়িতে দেখা করতে এসেছেন? কি ব্যাপার বুঝতে পারছি না তো। কাল সকালে আসতে বলেছ তো? আমাকে বলতে হয়নি, তিনি নিজেই বললেন যে কাল সকাল সকালে আসবো। এসো এখন হাত মুখ ধুয়ে দুটি খেয়ে আমাকে ছাড়ো দেখি। পিসিমা না থাকলে এবার আমিও দেশে চলে যাব। যা জ্বালাতন করো তোমরা।
চলো হে ভায়া, নিধিরাম দেখছি বেজায় চটেছে। চলো চলো, হাত মুখ ধুয়ে খেয়ে নি। পরের দিন সকালে 8টা নাগাদ সবে এক পেয়ালা চা নিয়ে বৈঠকখানাতে বসেছি। ঠিক এমনই সময় সিঁড়িতে পায়ের শব্দের সঙ্গে লাঠির আওয়াজ। মানে যিনি আসছেন তিনি লাঠির সাহায্যেই চলাফেরা করেন বলেই মনে হচ্ছে। আমি জিজ্ঞাসু দৃষ্টিতে মিত্রাশিসের দিকে তাকাতে সে বলল, এত সকালে কে এলো? মনে হচ্ছে কাল রাতের ভদ্রলোকই আসছেন। শেষও ভদ্রলোক বেশ বিপদে পড়েছেন মনে হচ্ছে। এই স্থূলকায় চেহারা নিয়ে বিনিদ্র রজনী কাটিয়ে সকাল সকালে ফিরে এসেছেন। খুব কাছে পিঠে থাকেন বলে মনে হচ্ছে না, কিন্তু লালবাজারে গোয়েন্দা বিভাগে না গিয়ে আমার সাথে দেখা করতে বাড়িতে কেন এসেছেন সেটাই রহস্য। মিত্রাশিসের এই স্বভাবটিতে আমি এখনো বেশ অবাক হই। ও কি করে যে শুধুমাত্র পায়ের আওয়াজ কিংবা টেলিফোনে কণ্ঠস্বর শুনে কত কিছু বুঝে যায় তা আজও আমাকে চমকে দেয়। আমি ওর দিকে তাকিয়ে বললাম, শুধু পায়ের আওয়াজ শুনে তুমি এত কিছু বুঝে গেলে? আরে একটু মন দিয়ে শুনলে তুমিও বুঝতে। ভদ্রলোকের পায়ের আওয়াজ আর লাঠির আওয়াজটা মন দিয়ে শোনো। দুটো সিঁড়ি উঠছেন, একটু থামছেন, তারপর আবার উঠছেন, আর পায়ের আওয়াজ বেশ ভারী। ব্যাস 2 2 4। ভদ্রলোক স্থূলকায় বলে এই দোতলায় উঠতে বেশ হাঁপিয়ে যাচ্ছেন, তাই মাঝে মাঝে থেমে থেমে উঠছেন। আর দূরে থাকার ব্যাপারটা এই জন্যই বললাম, ভদ্রলোক যদি কাছাকাছি থাকতেন তাহলে যতই রাত হোক না কেন তিনি কাল আমাদের ফেরার জন্য অপেক্ষা করতেন। কিন্তু তিনি কাল ফিরে গেছেন, আর বিপদ খুব বেশি হওয়ার জন্য আবার এখানে সকালে আসতে হবে। তাই সারা রাত না ঘুমিয়ে সকালের অপেক্ষা করেছেন। উদ্বিগ্ন হয়েছিলেন যদি তাড়াতাড়ি না আসে তাহলে আমি আবার কোথাও যদি বেরিয়ে যাই। বুঝলে ভাইয়া, ব্যাপারগুলো খুবই সামান্য, একটু মন দিয়ে পর্যবেক্ষণ করলে বুঝতে পারবে তুমিও। যাক, ভদ্রলোক অনেক কষ্ট করে উঠছেন, এই টোকা দিলেন বলে। যাও, দরজাটা খুলে দাও। মিত্রাশিসের কথা শেষ করার মুহূর্তের মধ্যেই দরজাতে করাঘাতের শব্দ। আমি গিয়ে দরজা খুলে যাকে দেখলাম, মিত্রাশিসের কথাতে তার চেহারার নির্ভুল পরিচয় পেয়েছি। বেশ স্থূলকায় চেহারা, সিঁড়ি দিয়ে উঠে বেশ পরিশ্রান্ত বোধ করছেন। ধুতি পাঞ্জাবি পরিহিত এবং হাতে একটি পাকানো লাঠি, কিন্তু ভদ্রলোকের মুখে প্রবল এক নৈরাশ্য ও উদ্বেগের চিহ্ন একেবারে স্পষ্ট। আমি ওনাকে ভিতরে আহ্বান করে সামনের কাঠের সোফা দেখিয়ে বসতে বললাম। ভদ্রলোক বসেও বেশ হাঁফাতে লাগলেন। আমি তাড়াতাড়ি ভিতরে গিয়ে 1 গ্লাস জল এনে দিতে তিনি জল খেয়ে একটু ধাতস্থ হয়ে বলতে শুরু করলেন। নমস্কার, আমার নাম সুজয় কুমার অধিকারী। আমার নিবাস নৈহাটিতে। আপনাদের মধ্যে মিত্রাশিস বাবুকে যদি একটু বলেন। নমস্কার, আমি মিত্রাশিস, আর ইনি হলেন শীর্ষেন্দু, আমার বন্ধুবর। নৈহাটি, তার মানে তো বেশ সকাল সকাল বেরোতে হয়েছে বাড়ি থেকে আপনাকে। প্রাতরাশ করারও সময় পাননি নিশ্চয়ই। আমাদের সাথে প্রাতরাশ সারলে আশা করি খুব একটা অসুবিধা হবে না আপনার। হ্যাঁ, নমস্কার নমস্কার শীর্ষেন্দু। না, মিত্রাশিস বাবু, আপনি আপনি ব্যস্ত হবেন না। আমার সেরকম খিদে পাইনি। আমাকে 1 কাপ চা দিলেই হবে। আচ্ছা, বেশ বেশ, আপনি চা খেয়ে ধাতস্থ হয়ে সব খুলে বলুন আমাকে। শেষ নিধিরামকে বলো তো এখানে চা জল খাবার পাঠাতে। আমি ভিতরে গিয়ে নিধিরামকে বলতে গিয়ে দেখি সে ইতিমধ্যেই বাইরে আগন্তুকের আগমন বার্তা পেয়ে গেছে, আর 3টি পাত্রে সুন্দর করে ফুলকো লুচি আর সাদা আলুর তরকারি বেড়ে বৈঠকখানার দিকে আসছিল। সুজয়বাবুর অনিচ্ছা সত্ত্বেও আমার আর মিত্রাশিসের একটু জোড়াজুড়িতে 2খানি লুচি আর 1 পেয়ালা চা খেয়ে বলতে শুরু করলেন তার আগমন হেতু। দেখুন মিত্রাশিস বাবু, আমি বড্ড বিপদের মধ্যে আছি। আমার কনিষ্ঠা কন্যা দশমী। একটু অদ্ভুত শোনাচ্ছে তো নামটা? হ্যাঁ, মানে এই যুগে এই নাম বড্ড বেমানান।
কিন্তু আমার ঠাকুমা তখন বেঁচে যখন দশমী জন্মায়। বিজয়া দশমীর দিন তার জন্ম হয় বলে তিনি আমার এই মেয়ের নাম রাখেন অনেক স্বাদ করে দশমী। বড্ড বড্ড লক্ষ্মীমন্ত মেয়ে ছিল আমার এই দশমী মা। ছিল কেন বলছেন? কি হয়েছে তার? সেটাই তো কথা মিত্রাশিস বাবু, কি হয়েছে তার? সে কোথায় কিছুই যে জানা নেই আমার। আচ্ছা, শুরু থেকে সবটা খুলে বলুন আমাকে। কিচ্ছুটি বাদ দেবেন না। আপনার কাছে কোনো কথা নিতান্তই অপ্রয়োজনীয় মনে হলেও সেটা আমাকে বলবেন। সেটা প্রয়োজনীয় কি অপ্রয়োজনীয় আমি বিচার করে নেব। ঠিক আছে ঠিক আছে, আমি 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 শুরু থেকেই বলছি। নৈহাটিতে আমার একটি কাপড়ের দোকান আছে। ভগবানের কৃপায় সে দোকান বেশ ভালোই চলে। আমার এক পুরনো খরিদ্দার বছর 2 আগে আমার দশমী মায়ের জন্য একটা ভালো ছেলের খবর আনে। বড় মেয়েটির বিয়ের পরে আমি সবাইকে বলে রেখেছিলাম যে একটা সুপাত্র পেলে আমার ছোট মেয়েটিকেও পাত্রস্থ করব। তো সেই ভদ্রলোক একটি সম্বন্ধ আনেন। শান্তিপুরে পাত্রের নিবাস। তাদের বাড়িতে বেশ বড় তাঁত আছে, বেশ সচ্ছল অবস্থা, একেবারে পাল্টি ঘর। পাত্রের মা ছোটবেলাতেই গত হয়েছেন। বাবা মারা গেছেন বছর 3 আগে। ছেলেটির এক দাদা আর বৌদি ছিলেন মাথার উপরে, কিন্তু বছর 5 আগে এক কঠিন অসুখে সেই দাদাটিও দেহ রাখেন। বাড়িতে থাকবার মধ্যে অসহায় বিধবা বৌদি। কোনো ঝঞ্ঝাট ঝামেলা নেই একেবারে। হ্যাঁ, মানে সুখের সংসার। বেশ বেশ ধুমধাম করে আমার দশমী মায়ের বিয়ে দিই আমি। মিথ্যে বলবো না মিত্রাশিস বাবু, আমার মেয়েটি অত্যন্ত সুখী হয়েছিল। আমার জামাই তিমির খুব ভালো ছেলে, তার কোনো তুলনাই হয় না। আর তার বৌদিটি আমার মেয়েকে একেবারে চোখের পাতার ওপরে বসিয়ে রাখত। যতবার আমার মেয়ের সাথে দেখা হয়েছে খুশিতে খুশিতে তাকে ঝলমল করতে দেখেছি। কিন্তু কিন্তু বিজয়া দশমীর রাত থেকে আমার দশমী মাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না মিত্রাশিস বাবু। খুঁজেই পাওয়া যাচ্ছে না মানে? একটা মানুষ তো বেমালুম কর্পূরের মতো উবে যেতে পারে না সুজয় বাবু। কি হয়েছিল বলুন তো? আগে আগে হ্যাঁ, মানে সে পুরোপুরি উবেই গেছে। পুজোর জামা কাপড় নিয়ে এসে আমাদের বাড়িতে এসেছিল পঞ্চমীর দিন। জামাই সাথে করে তাকে নিয়ে এসেছিল। সেই রাতটুকু আমাদের বাড়িতে কাটিয়ে পরদিন অর্থাৎ ওই ষষ্ঠীর দিন তারা বাড়ি ফিরে যায়। জামাই বাবাজি অবশ্য বলেছিলেন দশমী মাকে থেকে যাওয়ার জন্য, কিন্তু সে রাজি হয় না, কারণ ওদের বাড়িতে অষ্টমীর দিন সবাই তাঁতের কর্মচারীরা খাওয়া দাওয়া করে। সে বলল তার বৌদিদির ভারী কষ্ট হবে একলা সব জোগাড় করতে, তাই সে জামাইয়ের সাথে ফিরে গেল। কি উৎসাহ, কি উচ্ছ্বাস ছিল তার! হ্যাঁ, সেই তার সাথে আমার শেষ দেখা মিত্রাশিস বাবু, শেষ দেখা। এরপর দশমীর দিন রাত প্রায় 10টা নাগাদ আমার বাড়িতে জামাইয়ের টেলিফোন আসে যে দশমীকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। আগে আমার দোকানে টেলিফোন ছিল, কিন্তু এই মেয়েদের বিয়ের পরে বাড়িতে সেই টেলিফোনটা নিয়ে আসি। কখন থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না দশমীকে? জামাই বাবাজি বললেন তিনি বাড়িতে ছিলেন না, পাড়ার মণ্ডপে গিয়েছিলেন কিছুক্ষণের জন্য। ফিরে এসে আর দেখতে পাননি তিনি দশমী মাকে। সে নাকি ঠাকুর বরণ করতে যাচ্ছে বলে বেরিয়েছিল তার ওই বৌদিদিকে বলে। কিন্তু পাড়ার মণ্ডপে তখন পাড়ার বৌঝিরা সিঁদুর খেলছিল। হ্যাঁ, সেখানে জামাই বাবাজি সেখানেই ছিলেন। তখন নাকি মণ্ডপে দশমী মাকে দেখতে পাননি। তারপর কিছুক্ষণ পরে বাড়ি ফিরে আসেন, কিন্তু রাত 8টা বেজে যেতেও দশমী না ফেরাতে তিনি বিচলিত হয়ে পড়েন এবং এদিক ওদিক খোঁজ নিয়ে জানতে পারেন দশমী মাকে পাড়ায় কেউ দেখেনি, মণ্ডপেও কেউ দেখেনি। রাত 8টা অবধি বা উনি কেন অপেক্ষা করলেন? তার আগে খোঁজ করেননি?
আমি 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 জিজ্ঞাসা করেছিলাম বাবা জীবনকে। সে বলল যে তারা ভেবেছিল সে হয়তো ওই দশমীর সিঁদুর খেলার পরে কোনো প্রতিবেশীর বাড়িতে গিয়েছে। হ্যাঁ, ওই পাড়ার বউরা মিলে দল বেঁধে হ্যাঁ একটু একটু যাতায়াত করে তো। কিন্তু কিন্তু রাত 8টা বেজে যেতেও দশমী না ফেরায় তখন খোঁজ খবর শুরু করেন তারা। তারপরে রাত 10টা নাগাদ দশমীকে কোথাও খুঁজে না পেয়ে আমাদেরকে ফোনে জানায়। আপনি কাল রাতেই আমার কাছে এসেছিলেন, এই 2 দিন আসবার কথা মনে হয়নি কেন আপনার? আর আপনি পুলিশ স্টেশনে অথবা লালবাজার গোয়েন্দা বিভাগে আমার সাথে দেখা না করে আমার বাড়িতে এলেন কেন? আসলে আসলে আমরা তো মধ্যবিত্ত পরিবার, বুঝতেই পারছেন। এভাবে বিবাহিত মেয়ে নিখোঁজ হয়ে যাওয়া মানে কতটা কলঙ্কের ব্যাপার। জামাই বাবা জীবন তো এই নিয়ে আর কোনো কথাই বাড়াতে চাননি। হ্যাঁ, ওই থানা পুলিশ করলে কলঙ্কের শেষ থাকবে না। আমি 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 বুঝি তার জ্বালা। ওখানে ওখানে খুব নাম ডাক ওদের, খুব সম্মান করে ওদের। ওখানকার লোকজন সেখানে যদি এরকম কিছু মানে এরকম কিছু ঘটনা ওদের কানে যায়, তাহলে তো বুঝতেই পাচ্ছেন। হ্যাঁ, ওদের ওদের সম্মান আর কিভাবে থাকবে বলুন? আমাদের ওই পাড়ার হারাধন চাটুর্যে, হ্যাঁ, উনি আমাকে আপনার কথা বলেন। আপনার পিসি আর উনি হলেন গুরু ভাই বোন। আপনার পিসি মানে ওই আপনার জটি পিসিমার সাথে টেলিফোনে কথা বলেন উনি। হ্যাঁ, আপনার পিসি আপনার ঠিকানা আমাকে দেন। উনি বলেন যে পারলে আপনি আপনি একমাত্র পারবেন। ও খুবই সুখী ছিল বিয়ের পরে, কিন্তু কিন্তু কেন যে এমনটা করলো আমাদের ধারণার বাইরে, বুঝেছেন না? আর তাই তাই আপনার দ্বারস্থ হয়েছি। দয়া করুন, দয়া করে ওকে খুঁজে দিন। দয়া করে আমার মেয়েটাকে খুঁজে দিন। ও কোনো বিপদে পড়েনি তো? হ্যাঁ, কোনো বিপদে পড়েনি তো? বড়ই অদ্ভুত ব্যাপার, এরকম কেস আমি আগে কখনোই পাইনি। একটা সুখী প্রাণোচ্ছল মেয়ে হঠাৎ করে এরকম উধাও হয়ে গেল, ব্যাপারটা ঠিক ভালো লাগছে না সুজয়বাবু। ঠিক আছে, আপনি একটু বসুন, আমি তৈরি হয়ে আসছি। আমি আপনার সাথে আজকে শান্তিপুর যাব। আপনার কোনো আপত্তি নেই তো? না 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 না, আপত্তি কেন থাকবে মিত্রাশিস বাবু? আপনি আপনি যা করতে চান, যে পথে গেলে আপনার তদন্তের সুবিধে হবে, তাই করুন। আপনি তাই করুন। আপনি বসুন, আমি তৈরি হয়ে আসছি। একই অনেকটা দেরি হয়ে গেছে, আর দেরি করতে চাই না আমি। এই শিশু, যাবে নাকি তুমি আমার সাথে? সে আবার জিজ্ঞাসা করছো নাকি? বাড়িতে বসে থেকে কি করব বলো? অবশ্যই যাব। তারপর আবার জটি পিসিমা রিকমেন্ডেশন। আমার দিকে খানিক কটমট করে তাকিয়ে মিত্রাশিস ভিতরে চলে গেল তৈরি হতে। আমরা যখন শান্তিপুর স্টেশনে নামলাম তখন সূর্যদেব মাথার উপরে। এখানকার শাড়ির সুনাম বিশ্ববিখ্যাত, তাই কলকাতা থেকে বেশ কিছুটা দূরে হলেও এখানকার তাঁতিদের দৌলতে শান্তিপুর বেশ বর্ধিষ্ণু টাউনে পরিণত হয়েছে নিঃসন্দেহে বলা চলে। স্টেশন থেকে সুজয়বাবুর মেয়ের শ্বশুরবাড়িটা হাঁটা পথে মিনিট 10 লাগলো। বেশ অনেকখানি জমির ওপর তৈরি ছিমছাম দোতলা একটা বাড়ি, গাছগাছালিতে ভরা বেশ মনোরম পরিবেশে বাড়িটি অবস্থিত। বাড়ির সামনে বেশ সযত্নে লালিত একটি বাগান, যেখানে কত ধরনের ফুল ফুটে রয়েছে। শীত যেহেতু দোরগোড়ায়, দেখলাম ওই মরশুমি ফুল গাছও লাগানো রয়েছে কয়েকটা না, বেশ অনেকগুলো। বাড়ির পিছন দিকেও বেশ জায়গা জমি রয়েছে চোখে পড়ল। সুজয়বাবু দেখালেন বাড়ির পিছনে একটি আম কাঁঠালের বাগান রয়েছে, আর ঠিক তার পাশে রয়েছে তার জামাইয়ের তাঁত ঘরটি। সেটিও নেহাত ছোট নয়। আমি আর মিত্রাশিস দ্রুত পা চালিয়ে একবার তাঁত ঘরে উঁকি মারতে গেলাম। মিত্রাশিস বলল, আপনি ভিতরে গিয়ে আমার আগমনের খবর দিন সুজয়বাবু। আপনার জামাতাকে না জানিয়ে আমরা এসেছি তো ওনার আপত্তি থাকতে পারে। আপনি আগে কথা বলে আসুন, আমরা ততক্ষণ তাঁত ঘরটি আর বাড়ির পিছনের বাগানটি একবার ঘুরে আসি। আমি আর মিত্রাশিস সুজয়বাবুর সম্মতির অথবা কোনো কথা বলার অপেক্ষা না করে বাগানের দিকে চলতে শুরু করলাম। তাঁত ঘরে তাঁতিরা নিজেদের ছন্দে কাজ করে চলেছে। তাদের ব্যবহারে বুঝলাম
এই বাড়ির বধূটির অন্তর্ধানের কথা এখনো তাদের অজানা। মিত্রাশিস আর আমি বাগানটি ঘুরে ঘুরে দেখতে লাগলাম। এত সুন্দর আমি বাগান খুব কমই দেখেছি। আমার বাড়িও একটু গ্রামের দিকে, কিন্তু সেখানেও কয়েকটি আম কাঁঠালের বাগান থাকলেও এরকম সুন্দর নয়। বাগানের সীমানা করা হয়েছে বেশ উঁচু পাঁচিল দিয়ে। চোখে পড়ল বেশ কয়েকটি নতুন আমের চারাও বসানো হয়েছে। দেখে বোঝা যাচ্ছে সেটা 2-1 দিনের মধ্যেই বসানো হয়েছে। হয়তো দশমী নিখোঁজ হওয়ার আগে বসিয়ে গিয়েছিল, অথবা বাড়ির পরিবেশ যে একেবারে স্বাভাবিক সেটা বোঝাতে এদের কেউই সেগুলো বসিয়েছে। মিত্রাশিস আমার থেকে বেশ কিছুটা দূরে দূরে চলছে। হঠাৎ চোখে পড়ল সে নিচু হয়ে কিছু একটা কুড়িয়ে তার পকেটে রাখলো। কি রাখলো জিজ্ঞাসা করতে যাব ঠিক এমনই সময় পিছন থেকে একটা কণ্ঠস্বর চমকে দিল আমাকে। নমস্কার, আমার নাম তিমির বরণ দত্ত। আমি দশমীর স্বামী। বাবা আমাকে বললেন যে আপনারা এসেছেন। মিত্রাশিস বাবু বাবা না এলে আমি যেতাম আজকালের মধ্যে পুলিশের কাছে। আমি যে কি মানসিক অস্থিরতার মধ্যে আছি আপনাকে ভাষায় ব্যক্ত করতে পারবো না। আমি সবটা শুনেছি সুজয়বাবুর কাছ থেকে। আপনি শান্ত হন, আমি আপনার থেকেও আবার সবটা শুনতে চাই। নিশ্চয়ই নিশ্চয়ই শুনবেন। চলুন ভেতরে চলুন। আসলে আমার কর্মচারীরা এখনো কিছু জানেন না। এখানে কথা বলাটা নিরাপদ হবে না। কথায় আছে বাতাসেরও কান আছে। চলুন ভেতরে, সব কথা ওখানেই আলোচনা হবে। আসলে ছোট জায়গা তো, আগুনের মতো খবর ছড়িয়ে পড়বে। একবার জানাজানি হলে লোকের মুখে রসালো গল্প হিসেবে বিকোবে এই ঘটনা। আমাদের পরিবারের খুব সুনাম আছে মিত্রাশিসবাবু এই অঞ্চলে। সেই সুনাম বদনামে পরিণত হবে, 5টা লোকে কুৎসা করবে, এ আমি সহ্য করতে পারবো না। আমাকে আত্মহত্যার পথ বেছে নিতে হবে। তাহলে সে কোথায় গেল, কেন গেল, আমার কোনো ধারণা নেই। আসুন ভেতরে আমার সাথে। তিমির বাবুকে অনুসরণ করে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করলাম। ঢুকতেই একটা অফিস ঘর মতো বুঝলাম, সেখানে ব্যবসায়িক লেনদেন হয়। সেই ঘর পেরিয়ে আর একটা ঘরে নিয়ে যাওয়া হলো আমাদের। বেশ ছিমছামভাবে সাজানো। এক কোনায় একটা তক্তপোষ আর বেশ কয়েকটি সুদৃশ্য গদিমোড়া কাঠের চেয়ার সেখানে রয়েছে। দেওয়ালে বেশ কয়েকটি সুন্দর পেন্টিংও চোখে পড়ল আমাদের। সেদিকে তাকিয়ে রয়েছি দেখে সুজয়বাবু বললেন, হ্যাঁ, এগুলো এগুলো সবই আমার ওই দশমীর মায়ের আঁকা। ছোটবেলার থেকে না তার আঁকার ভারী শখ। আমি কলকাতায় গেলে তার জন্য রকমারি আঁকার সরঞ্জাম কিনে আনতাম। আপনার মেয়ের আঁকার হাতটি তো দেখছি বেশ ভালো। মিত্রাশিস বাবু বেলা গড়িয়ে এলো। আন্দাজ করি অনেক সকালে কলকাতা থেকে রওনা দিয়েছেন। দুপুরে খাওয়া এখনো হয়নি। বৌঠান অনুরোধ করলেন আপনারা আগে খেয়ে নিন, তারপর কথা হবে। বুঝতেই পারছেন আমাদের মনের অবস্থা। যাই হোক, ডাল ভাত রান্না হয়েছে হেসেলে, তা দিয়ে দয়া করে দ্বীপ্রাহরিক আহারটা সেরে নিন। আপনার বৌঠানকে ধন্যবাদ জানাবেন, ওসবের কোনো দরকার ছিল না। আমরা খেয়েই বেরিয়েছিলাম কলকাতা থেকে। না 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 মিত্রাশিস বাবু, জামাই ঠিক কথাই বলেছেন। আমারই বলা উচিত ছিল সেই কোন সকালে বেরিয়েছেন, এখন বেলা গড়িয়ে গেল। আসলে আমার মাথার একদম ঠিক নেই। হ্যাঁ, কিন্তু মা জননী ঠিক মনে করে বলেছেন। হ্যাঁ, চলুন চলুন, যা হোক দুমুটো খেয়ে নিয়ে কথাবার্তা হবে এখন। হ্যাঁ, জানি না সে এতগুলো মানুষের রাতের ঘুম, মনের শান্তি কেড়ে নিয়ে কোথায় আছে। হয়তো ভালোই আছে। আমরাই চিন্তা করে মরছি। হ্যাঁ, আপনি চলুন মিত্রাশিস বাবু। হ্যাঁ, শীর্ষেন্দু বাবু, আসুন। কলাইয়ের ডাল, সব রকমের সবজি দিয়ে একটা তরকারি আর মাছের ঝোল দিয়ে আহার সেরে আমরা আবার বসবার ঘরে ফিরলাম। কিন্তু সেই বৌঠানটিকে এখনো চোখে পড়েনি। উনি আড়ালে থেকে নিপুণ হাতে সবটা পরিচালনা করছেন বোঝাই গেল। পরিপাটি করে থালা সাজানো, আসন সাজানো, এক্কেবারে নিখুঁত ব্যবস্থা। উনি নাকি ভীষণ লাজুক, লোকচক্ষুর আড়ালে থাকতেই ভালোবাসেন। কিন্তু মিত্রাশিস বলল, কিন্তু ওনার সাথে কথা বলা যে আমার খুবই দরকার।
কারণ দিনের বেশিরভাগ সময় উনিই থাকতেন দশমীর সাথে, তাই বৌঠানের সাথে কথা বলাটা খুবই জরুরি। আচ্ছা, আমি খবর দিচ্ছি বৌঠানকে। কিছুক্ষণ পরে তিমির বাবুর সাথে যে ভদ্রমহিলা এসে দাঁড়ালেন তাকে দেখে আমি তো বটেই, আর চোখে মিত্রাশিসের মুখের ভাব দেখে বুঝলাম তারও অবস্থা হতবাকের মতো। এমন চোখ ঝলসানো রূপ আমি কোশমিন কালেও দেখিনি। টক টক করছে তার গায়ের রং, তার মধ্যে বৈধব্যের কারণে সে তো শুভ্র বসন তার রূপ যেন বহু গুণ বাড়িয়েছে। ঘোমটার আড়ালে যতটুকু বোঝা গেল, কালো কোঁকড়ানো কেশরাশি কোমর ছাড়িয়েছে। কপালের উপর এসে পড়েছে টুকরো টুকরো 2-4টি টুকরো চুল। সারা শরীরে অলংকারের বিন্দু মাত্র চিহ্ন নেই। এখনকার বিধবাদের দেখেছি ছোটখাটো অলংকার তারা পরে থাকেন, যেমন হাতে 2 গাছি চুড়ি কিংবা গলাতে একটা সরু মপ চেন, কিন্তু ইনি সেসব কিছুই পরেননি। কেবলমাত্র চোখে পড়ল উনার হাতে বেশ বড় একটা আংটি। এরকম পাশা আংটি আমি এখনো অবধি কাউকে পরতে দেখিনি। আমার ভারী অদ্ভুত লাগলো। নিজেকে ওই ভ্যাবাচাকা অবস্থা থেকে একটুখানি গুছিয়ে নিয়ে মিত্রাশিস গলাটা একটু খাঁকড়ে নিয়ে প্রশ্ন করল, নমস্কার, আমার নাম মিত্রাশিস, কলকাতা থেকে এসেছি। ওই গোয়েন্দা বিভাগে ছোটখাটো একটা চাকরি করি, এই আর কি। কিন্তু এখানে আমি আমার দপ্তরের তরফ থেকে আসিনি, এসেছি সুজয়বাবুর বিশেষ অনুরোধে। আমি শুনলাম আপনি বাইরের লোকজনের সামনে বিশেষ বেরোন না, মানে স্বচ্ছন্দ বোধ করেন না। তাও আজকে আপনাকে আমি এখানে ডাকতে বাধ্য করলাম, কারণ আপনি দিনের বেশিরভাগ সময়টা দশমী দেবীর সাথেই কাটাতেন। তাই সবচেয়ে ভালো আপনিই বলতে পারবেন সবটা। তাই আপনাকে কয়েকটি প্রশ্ন আমি করতে চাই, উত্তর জানা থাকলে একটু বলবেন আমাকে। হ্যাঁ, ঠাকুরপো আমাকে বলেছেন সবটা। তা বলুন, আপনি কি জানতে চান? শান্ত ধীর কিন্তু বেশ দৃঢ় কণ্ঠে উত্তর এলো। মিত্রাশিস একটু যেন নিজেকে গুছিয়ে নিয়ে প্রশ্ন করল, বিয়ের পর থেকে অথবা দশমী দেবী নিরুদ্দেশ হওয়ার আগের কিছু দিনের মধ্যে ওনার মধ্যে কোনো অস্বাভাবিক আচরণ দেখেছিলেন কিছু? অস্বাভাবিক কিনা জানি না, কিন্তু পুজোর আগের থেকেই দেখছিলাম সে যেন কেমন একটা অন্যমনস্ক হয়ে পড়তো মাঝে মাঝে। জিজ্ঞাসা করলে বলতো কিচ্ছু হয়নি, বাড়ির জন্য মন কেমন করছে। তা আমি বরঞ্চ ওকে বলতাম যে যা কিছুদিন ঘুরে টুরে আয় বাড়ির থেকে, কিন্তু তাও যেতে চাইতো না। এর থেকে বেশি কিছু আমি আর বলতে পারবো না। কিন্তু সুজয়বাবু তো বলছেন যে পুজোর আগে যখন তার মেয়ে তার বাড়িতে গিয়েছিল তখন সে ভারী খুশি ছিল। হ্যাঁ, তা সে হাসি খুশি ছিল বটে। আর মাঝে মাঝে সে তার রতন দাদার কথা বলতো। রতন দাদা কেমন জাহাজে কাজ নিয়ে দেশ বিদেশে ঘুরে বেড়ায়। ওই রতন দাদাটির কথা উঠলে না তার মুখখানা কেমন যেন ছোট হয়ে যেত। আমাকে তুমি ক্ষমা করো ঠাকুরপো, এই কথা আমি তোমাকে কখনো বলতে পারিনি। আর আজ যখন কথা উঠল তখন লুকিয়ে লাভ নেই, তাই তোমাকে বললাম। কি 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 বলছো তুমি মা? রতন আর দশমী যে ছোটবেলার থেকে ভাই বোনের মতো একসাথে বড় হয়েছে। ভাই ফোঁটা দিত দশমী রতনকে। এসব কথা শোনাও যে পাপ পাপ। শান্ত হন সুজয়বাবু। দেখুন, দশমী দেবী যে নিরুদ্দেশ সেটা তো স্পষ্ট। সেটা স্বাভাবিক ঘটনা নয়। সেটার পিছনে কি কারণ আছে সেসব জানতে হলে কিছু অস্বাভাবিক ঘটনা আমাদের সামনে চলে আসতেই পারে। আপনি দয়া করে অশান্ত হবেন না, উত্তেজিত হবেন না, দয়া করে। আমাকে ক্ষমা করবেন কাকাবাবু, এইসব কথাগুলো বলার ইচ্ছে আমার বিশেষ ছিল না, বিশেষ করে বাইরের লোকের সামনে। কিন্তু আজ বেশ কয়েকটা দিন কেটে গেল, সে যখন ফিরল না তখন কাকে কি বলবো, কি জবাবদিহি দেবো, এসব আমরা ভেবে কোনো কুল কিনারা পাচ্ছিলাম না। তাই এই কথাগুলো আজকে আপনাদেরকে জানাতেই হলো। কিন্তু কিন্তু আমি তো এসব ভাবতেই পারছি না। হ্যাঁ, শেষ পর্যন্ত দশমী তুই এভাবে নাক কাটালি আমাদের। কিন্তু কিন্তু ওর মনে যদি এসবই থাকতো ও তো বিয়েতে আপত্তি করতে পারতো। হ্যাঁ, কিন্তু খুব আনন্দের সাথেও বিয়েতে রাজি হয়েছিল। আহা সুজয়বাবু, আপনি কেন ধরে নিচ্ছেন যে দশমী এমন কিছু একটা করেছে? উনি কেবল একটা আশঙ্কার কথা বলছেন আমাদের।
এরপরে বিস্তর অনুসন্ধানের কাজ বাকি। আমি সবটা খতিয়ে দেখব। আচ্ছা তিমির বাবু, যে দশমী আপনার সাথে সুখী নন কিংবা তার মন অন্য কোথাও পড়ে আছে? কখনোই নয় মিত্রাশিস বাবু, বরং মনে হতো তার মতন সুখী মানুষ পৃথিবীতে দুটো নেই। এখানে সবাই আমাদের রাজ্যটক বলতো, কিন্তু তার মানে অন্য কেউ আমি তো ভাবতেই পারছি না। বৌঠান, এসব কথা আমাকে কেন বলনি? তাহলে তো আমি তার সাথে কথা বলতে পারতাম। আমি বুঝতে পারিনি ঠাকুরপো, ও যে এমন পাগলামো করবে। বিয়ের আগে ওরকম ভালোবাসা টালোবাসা তো অনেকেরই থাকে, কিন্তু সে যে সেটা মনে পুষে রেখেছে আমি ভাবতেই পারিনি। না, সে কথা এখনই হলপ করে বলার সময় এটা নয়। আচ্ছা বৌঠান, দশমীর নামে বাইরে থেকে এখানে কোনো চিঠি আসতো? অথবা আপনি বাইরে গেলে, মানে মেয়েরা তো বাপের বাড়ি যায়, সেরকমই 1-2 দিনের জন্য আপনি বাইরে গেছেন, দশমীর সাথে সেই সময় কেউ দেখা করতে আসতো এই বাড়িতে, কিছু শুনেছেন এরকম? আমার বাপের বাড়ি বলতে কিছু নেই মিত্রাশিস বাবু। বাবা মা খুব অল্প বয়সী মারা গিয়েছেন, তাদের কথা মনেই পড়ে না। এক অবিবাহিত মামা ছিলেন, তার কাছেই আমি মানুষ। সেই মামাও আমার বিয়ের পরে দেহ রেখেছেন। মাসে 2বার কলকাতায় গুরুদেবের আশ্রমে যাই। একদিন সেখানে গুরুদেবের চরণতলে কাটাই, আবার পরের দিন ফিরে আসি। ওই ঠাকুরপোই আমাকে নিয়ে যান, একলা চলার অভ্যেস তো আমার নেই। সেই একটা দিন আমি আমাদের বাড়ির ঝি সুবলাকে ওর কাছে রেখে যেতাম। সেই থাকতো তার কাছে, সে বলতে পারবে কেউ আসতো কিনা। আপনি আপনি বরং সুবলার সাথে একবার কথা বলে দেখতে পারেন। হ্যাঁ, নিশ্চয়ই কথা বলবো। আগে আপনাদের সাথে কথা সেরে নিই। আচ্ছা তিমির বাবু, আপনার বাবা কিভাবে মারা যান? তিমির অবাক হয়ে মিত্রাশিসের দিকে তাকিয়ে থাকে, মানে বুঝে ওঠার চেষ্টা করে যে এখন তার বাবার মৃত্যুর কথা জিজ্ঞাসা করার কি মানে। তারপর তার অবাক ভাবটা কাটিয়ে উত্তর দেয়, দাদা মারা যাওয়ার বছর 2 পরে একদিন মাঝরাতে শুনি জোরে আর্তনাদের শব্দ। দৌড়ে এসে দেখি বাবা দোতলায় সিঁড়ি থেকে গড়িয়ে নিচে পড়ে আছেন, রক্তে ভেসে যাচ্ছে চারিদিক। হাসপাতালে নিয়ে যেতে যেতেই মৃত্যু হয় তার। কি করে উনি গড়িয়ে পড়ে গেলেন জানি না, আর অত রাতে উনি নিচেই বা যাচ্ছিলেন কেন সেটাও অজানা। আসলে দাদার মৃত্যুর পর থেকে বাবার মাথাটা ঠিক কাজ করতো না, অসংলগ্ন কথা বলতেন, বিড়বিড় করতেন সারাদিন। এটা অনেকেই এখানে জানেন, তারাই পরামর্শ দেন বাবাকে বাড়ি থেকে বেরোতে না দিতে। আসলে মাথাটাও ঠিক কাজ করতো না বাবার। আচ্ছা, এবারে একটা কথা বলি আপনাদের দুজনকে। দেখুন সুজয়বাবু, তিমির বাবু, পুলিশই কিন্তু এবার খবর দিতেই হবে, কারণ অনেকগুলো দিন অতিবাহিত হয়ে গেছে। এই সময়ে ভারতবর্ষের যে কোনো জায়গায় গিয়ে গা ঢাকা দেওয়া সম্ভব, আর সেটা আমার একলার পক্ষে খুঁজে বের করা খুবই কঠিন। পুলিশের পক্ষে এই অনুসন্ধান চালানো অনেক সহজ ব্যাপার। তাছাড়া কিছু খোঁজ খবর আমাকে নিতে হবে, যেটা পুলিশের সাহায্য পেলে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। গোয়েন্দা বিভাগে থাকলেও অফিসিয়ালি যতক্ষণ না কেসটা রেজিস্টার্ড হচ্ছে, আমার হাত পা বাঁধা থাকবে। কিন্তু কিন্তু মিত্রাশিস বাবু, পুলিশে এ খবর দিলে কেলেঙ্কারি হয়ে যাবে যে আমাদের ভিটে মাটি ছাড়া হতে হবে। আমার পক্ষে ব্যবসা চালানো অসম্ভব হয়ে যাবে। হ্যাঁ, তাছাড়া এই দিকটাও তো আমাদের একটু ভাবতে হবে। হ্যাঁ, একটু ভাবুন, দয়া করে একটু ভাবুন। বাবা, আপনি আমার কথা ভাববেন না। মিত্রাশিস বাবু, আপনার যদি মনে হয় পুলিশে খবর দিলে দশমীকে খুঁজে বের করতে আপনাদের সুবিধা হবে, আপনি নির্দ্বিধায় পুলিশের সাহায্য নিন। আমি তার সাথে শুধু একটিবার দেখা করতে চাই, শুধু শেষবারের মতো জানতে চাই সে কেন করলো আমার সাথে এরকম। বাবা, তোমার কাছে কথা বলার আমার আর কোনো মুখ নেই। যদি সত্যি সে এরকম কোনো কাজ করে থাকে, তাহলে সে আমাদের কাছে মৃত হয়ে যাবে সেই দিন থেকে। মৃত। আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমার আবার বিয়ে দেবো। নিজেকে স্থির রাখুন সুজয়বাবু। হয়তো দশমী এমন কিছুই করেনি, কোনো বিপদও তো হতে পারে তার। পাড়ার মধ্যে থেকে তার কি বা এমন বিপদ হতে পারে বলুন তো? তাছাড়া সেই সময় পাড়ার মধ্যে বিসর্জনে তোড়জোড় চলছিল, আর সেও তো থালা সাজিয়ে বেরিয়েছিল মাকে বরণ করবে বলে। আচ্ছা, আপনি ঠিক কিরকম বিপদের আশঙ্কা করছেন, দয়া করে একবার বলবেন। দেখুন বৌঠান,
এটা এমন একটা কেস যেটা পুরোটাই ধোঁয়াশাতে ঢাকা। সত্যি কথা বলতে আমি এখনো ভেবে ওঠবারও অবকাশ পাইনি। আপাত দৃষ্টিতে খুব সহজ সমাধান বলে মনে হলেও আমার অনুমান এটা এত সহজ ব্যাপার নয়। যাক, দেখা যাক কি হয়। আচ্ছা, সুবলাকে একটু এখানে ডেকে দেবেন। আর হ্যাঁ বৌঠান, আপনি ভিতরে যান, বিশ্রাম নিন। আমাদের জন্য অনেকটা ধকল গেল আপনার। ওকে আমি নিজের বুকটার মধ্যে আগলে রেখেছিলাম মিত্রাশিস বাবু। ওকে বলেছিলাম, দেখ, নিজের তো হলো না, তোর কোল আরো করে খোকা আসলে আমাকে দিস, তাকে আমি নিজের মনের মতন করে মানুষ করব। সে কি করে সব ভুলে আমার ঘর অন্ধকার করে চলে গেল। তাকে আপনি আমার কাছে এনে দিন। সে যদি কিছু ভুল করেও থাকে, আমি সব ভুলে তাকে আবার বুকে টেনে নেব। শুধু তাকে এনে দিন আমার কাছে মিত্রাশিস বাবু, আমার কাছে এনে দিন। আমি নিশ্চয়ই চেষ্টা করব বৌঠান। কাঁদতে কাঁদতে বৌঠান ভিতরে চলে গেল। তার কিছুক্ষণ পরে সুবলা নামক ঝিটি আসে। মাঝ বয়সী মহিলা, একদম গ্রাম্য চেহারার হাবভাব, কথাবার্তাতেও একটা গ্রাম্য টান। ইনি কতটা সদুত্তর দিতে পারবেন সেই বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ হলো। মিত্রাশিস তাকে প্রশ্ন করে, যখন বৌঠান গুরুদেবের আশ্রমে যান, তুমি থাকতে ছোট বৌদির সাথে? এগে বাবু, আমি তো থাকি গো ছোট বৌদিমণির সাথে। ছোট বৌদিমণি না থাকলে বাড়িটা যেন কামড়াতে আসে গো, বড্ড খেলি খেলি লাগে। ও কর্তামশাই, বৌদিমণি কবে আসবে গো? তাড়াতাড়ি পাঠান না তারে। হ্যাঁ হ্যাঁ, তোমার বৌদিমণি খুব তাড়াতাড়ি চলে আসবে, ভেবো না। কদিন বাপের বাড়ি একটু ঘুরতে গেছে সাধ করে। এগে বাবু, তার মতন মানুষ হয় না গো। সে তো মোটেই যেতে চায় না সৌরগত ছেড়ে। আমি কতবার বলেছি তারে, যাও না, কটা দিন একটু ঘুরে এসো। সে কই তো মন লাগে না, এখান থেকে গেলে পরে একেবারে মন লাগে না গো সুবলা দিদি। আচ্ছা সুবলা, যখন বৌঠান থাকতেন না, ছোট বৌদির বাপের বাড়ি থেকে তার কোনো আত্মীয় দেখা করতে আসতেন না? কই না তো, কর্তামশাই কর্তামশারা, বড় দিদিমণি আর জামাইবাবু বোধহয় একবারে এসেছেন। এছাড়া আর তো কাউকে দেখিনি গো বাবু। ও বাবু, এত প্রশ্ন কেন করছো গো? ছোট বৌদি ভালো আছেন তো? আরে হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক আছে সে। তুমি কে গা বাবু? আগে তো কখনো দেখিনি এখানে। কেমন একটা পুলিশ পুলিশ ভাব। না সুবলা, আমি পুলিশ নই, আমি ছোট বৌদির এক দাদা হই। ও, তা হবে। আমি যাই গো, মেলা কাজ পড়ে আছে আমার। হ্যাঁ তুমি যাও। তিমির বাবু, আমরাও তবে উঠি এখন, আমাদেরও বিস্তর কাজ পড়ে আছে। এখন থানাতে যাবেন তো? চলুন, আমিও যাব আপনাদের সাথে। হ্যাঁ, আপনাকে তো যেতেই হবে, কারণ এখন দশমী বিবাহিত আর নিরুদ্দেশ্যে এখান থেকেই হয়েছে। তাই থানাতে ডায়েরি করতে আপনাকেই যেতে হবে দশমীর স্বামী হিসাবে। বাবা, বাবা, সব দিকটা ভালো করে ভেবে দেখেছো তো? হ্যাঁ, বিস্তর বিস্তর বদনাম হয়ে যাবে তোমাদের পরিবারের, মুখ দেখানোর জো থাকবে না। হ্যাঁ, একবারটি ভালো করে ভেবে দেখেছো তো বাবা? হ্যাঁ বাবা, আমি সব দিক ভেবেই এগিয়েছি। আমি জানতে চাই সে কোথায়। সব কাজ মিটিয়ে আমরা যখন কলকাতায় বাড়িতে ফিরলাম তখন বেশ রাত হয়েছে। শান্তিপুরের পুলিশ ইন্সপেক্টর সরখেলবাবু মিত্রাশিসের চেনা বেরিয়ে যাওয়াতে অনেক জবাবদিহির হাত থেকে সুজয়বাবু আর তিমিরবাবু রেহাই পেলেন। কারণ ঘটনা ঘটে যাওয়ার এতগুলো দিন কেটে যাওয়ার পরে থানাতে অভিযোগ দায়ের করতে গেলে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হতো। নিধিরাম ঘর বার করছিল, আমাদের দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, পিসিমা কতবার ফোন করেছে জানো? তাকে বলে গেলেই তো হয় কোথায় যাচ্ছ। সে কত চিন্তা করছে। কেন, তোমাকে তো বলে গেলাম, তুমি বলনি তো? তখন তাড়াহুড়োতে বেরোলাম, জানানোর সময় ছিল বুঝি? তোর বাবা, আমারও তো নাম ধাম মনে থাকে না। বাবু, একটা ফোন করে নাও, না হলে কালই এসে উদয় হবেন তিনি, তখন বুঝো টেলা।
তোমার এই মনে না থাকার ব্যায়ামের জন্য আমাদের বিপদে পড়তেই হয়। আর আমরা তো পিসিমার পরিচিত মানুষেরই কাজে গিয়েছিলাম, সেটুকুও তো বলতে পারতে। আমার জন্য যখন এত বিপদ, তখন আমাকে না হয় বিদায় করো, আমিও বাঁচি, তোমরাও বাঁচো। কবেই চলে যেতাম, শুধু এই পিসিমার জন্য এখানে পড়ে আছি। আমি গেলে তোমরা সেই মানুষটাকে জ্বালিয়ে মারবে। ওই বুড়ি মানুষটা আমায় হাতে ধরে কয়েছেন, বাবা নিধি তুই এদের ছেড়ে যাস নে। এখন চলো তো, দুটি মুখি দিয়ে আমাকে ছুটি দেবে। সেদিন রাতে কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। পথশ্রমের ধকলে মরার মতো ঘুমিয়েছি। সকালে উঠে দেখি মিত্রাশিস ইতিমধ্যেই উঠে দুপেয়ালা চাও আবার তার খাওয়া হয়ে গিয়েছে। যখনই কোনো জটিল কেসের মধ্যে দিয়ে সে যায়, দেখেছি তার আহার নিদ্রা দুই কমে যায়। আমি জিজ্ঞাসা করলাম, কখন উঠেছে দেখছি ভাইয়া? মনটা বড়ই অস্থির হয়ে আছে হে শিষ্য। কিছু একটা গন্ডগোল রয়েছে, কিন্তু সেটা কি বুঝে উঠতে পারছি না। একটা মেয়ে যে আপাত দৃষ্টিতে অত্যন্ত হাসি খুশি, বিবাহিত, সুখী, সে হঠাৎ করে ঘর ছাড়বে কেন? তুমি কি বুঝছো বলো তো হে? কাল যাদের দেখলে তাদের ব্যাপারে একটা ধারণা বলো তো। আচ্ছা বেশ, প্রথমেই বলি বৌঠানের কথা। ওই হলো ব্যাচেলার মানুষদের চারিত্রিক ত্রুটি। এত লোকজন থাকতেও প্রথমেই সুন্দরী মহিলার কথাই তোমাদের মাথায় আসে। ভাইয়া এরকম করলে কিন্তু আমি ক্ষান্ত দেব এই বলে রাখলাম। আর একটিও শব্দ আমার মুখ থেকে বের করতে পারবে না। আর আমি বুঝি একলা ব্যাচেলার, তুমি কন্থা সংসারী মানুষ। আহা, চটছো কেন? তোমাকে ভদ্রমহিলা হন্ড করছেন তাই না? তার কথাই তো তুমি প্রথমে বলছো, সেটাই বলছি আর কি। অবশ্য হন্ড করার মতোই রূপ তার। আচ্ছা আচ্ছা, মানুষকে মাথা ঘুরিয়ে দিতে পারে। তোমারও কি একটু আধটু ঘুরলো নাকি? না ভাইয়া, আমার মাথা সস্থানেই আছে। ঘুরবো ঘুরবো করছিল, কিন্তু আমি তা সামলে নিয়েছি। আচ্ছা বলো, তুমি বলো, আমি আর বাধা দেব না। বৌঠান দশমীকে ভীষণ ভালোবাসতেন। তার অন্তর্ধানে তিনি মর্মাহত। সত্যি কি তাই? অভিনয় নয় তো? ওই মাপের অভিনয় না ভাই, সত্যি তিনি ভীষণ শোকাহত। আর তাছাড়া দশমীর অন্তর্ধানে উনার আপ্লুত হওয়ার তো কিছু নেই। নিঃসন্তান অসহায় বিধবা, তো দশমী ছোট বোনের মতো তাকে আঁকড়ে ছিল। এখন যদি দশমী ফিরে না আসে, তিমির বাবু নতুন বিয়ে করলে নতুন বউয়ের সাথে উনার সম্পর্ক কেমন হবে সেটা তো অনিশ্চিত জীবন না। নেক্সট। তিমির বাবু শোকাহত তো বটেই, একই সাথেই ভীষণভাবে আশ্চর্যও বটে। দেখে তো মনে হলো স্ত্রীকে ভীষণ ভালোবাসতেন এবং এখনো ভালোবাসেন। অভিনয় নয় বলছো? না ভাইয়া, দেখে তো তা মনে হলো না। আর এ যদি অভিনয় হয় তাহলে তো তিনি নিশ্চিতভাবে বায়োস্কোপে পার্ট পারেন। সুজয় বাবু অসহায় পিতা। রতনের সাথে দশমীর অন্যরকম কোনো সম্পর্কের কথা উনি জানতেন অথবা আন্দাজ করতে পারতেন না বলে তোমার মনে হয়? আর তার জন্যই তাড়াতাড়ি মেয়েকে পত্রস্থ করে। আর মেয়ের বিয়ের পরে অবৈধ সম্পর্ক রয়েছে জানতে পেরে সম্মান রক্ষার্থে মেয়েকে সরিয়ে দিয়েছেন। ওনার কিলিং খুব চলছে জানো তো? না ভাই, আমার তা মনে হয় না। উনি জানতেন ওরা ছোটবেলার থেকেই একসাথে বেড়ে ওঠা ভাই বোন। তাই সুবল ঝিটি নিতান্তই গোবেচারা গ্রাম্য মহিলা। মানে তাকে অর্থ অথবা গয়নার লোভ দেখিয়ে দশমী মিথ্যে কথা বলাতে পারবে না বলছো? দেখো, গরিব মানে যে লোভী এমনটা তো নাও হতে পারে ভাইয়া। এইটুকু কথা বলে আন্দাজ করা কঠিন। তা তুমি কি কিছু আন্দাজ করছো বলো তো? আমার মনে একটা খুব বাজে চিন্তা উঁকি দিচ্ছে শীর্ষ। আমার মন বলছে এর পিছনে কোনো সাংঘাতিক ঘটনা ঘটে গিয়েছে। আশঙ্কা করছি দশমী আর বেঁচে নেই। পরের দিন দুয়েক মিত্রাশিসের সাথে দেখা প্রায় হলো না বললেই চলে। একই বাড়িতে থেকে সে কখন আসলো কখন বেরোলো আমি জানতেই পারলাম না। নিধিরামকে বলা ছিল আমি যেন মিত্রাশিসের জন্য অপেক্ষা না করি, খাওয়া দাওয়া সময়ে সময়ে সব সেরে নি। তৃতীয় দিন সকালে ঘুম থেকে উঠে নিধিরামের মুখে শুনলাম যে মিত্রাশিস নাকি সকালে বেরিয়ে গেছে কার একটা ফোন পেয়ে। আমি একটু অবাক হলাম।
ফোন পে বেরিয়েছে, মানে আজকের বেরোনোটা পূর্ব নির্ধারিত ছিল না। আগে এরকম কোনো জরুরি তৎপরতায় তাকে বেরোতে হলে সে আমাকে অবশ্যই সাথে নিত। আজ কি এমন ঘটলো ঠিক বুঝতে পারলাম না। সারাদিন বেশ উৎকণ্ঠার মধ্যেই কাটলো যে কে টেলিফোন করে থাকতে পারে। সুজয় বাবু, তিমির বাবু, নাকি শান্তিপুর থানা থেকে ইন্সপেক্টর সরখেল। এক রাশ উৎকণ্ঠার মধ্যেই চেষ্টা করছিলাম শরৎবাবুর চরিত্রহীনে মনোনিবেশ করতে। ঠিক এমনই সময় সদর দরজা ভীষণ জোরে জোরে কেউ ধাক্কাতে শুরু করলো। দৌড়ে সেখানে পৌঁছে দেখলাম ইতিমধ্যেই নিধিরামও সেখানে পৌঁছেছে। সে ভয়ের দৃষ্টিতে আমার দিকে চাইছে, কারণ আমিও বুঝতে পারছি না দরজা খোলা উচিত হবে কিনা। কারণ মিত্রাশিসের তো শত্রুর অভাব নেই, আর তার সাথে থেকে থেকে তারা আমারও শত্রুও বটে। আমি ইশারা করতে নিধিরাম গিয়ে দরজা খুলতেই মাথায় পাগড়ি, চাপদারিওয়ালা এক পাঞ্জাবি সর্দারজি নিধিরামকে প্রায় ঠেলে ঘরে ঢুকে পড়ে। আমি আর নিধিরাম হাহা করে তেড়ে যেতেই সেই সর্দারজি এক গাল হেসে বলে, যাক বাবা, নিশ্চিন্ত হওয়া গেল। তোমরা যখন আমাকে চিনতে পারোনি, তাহলে অন্য কেউ আমাকে চিনবে না। ও মা মিত্রাশিস, তুমি সত্যি? তোমাকে একেবারে চেনা যাচ্ছে না। কিন্তু নিধিরাম যে বললো তুমি কার ফোন পে বেরিয়েছিলে, এসব সাজ পোশাক কোথায় পেলে? তোমরা আমাকে ছুটি দাও তো এবার। তোমাদের জন্য আমার প্রাণটাই বেরোবে আবার। উরি বাবা, কি নকশা, কি নকশা! আহা, চড়ছো কেন নিধিরাম? সকাল থেকে আমার পেটে কিচ্ছু পড়েনি। চট করে যাও, কিছু খাবার দাবার করে নিয়ে এসো, আর সাথে ধোঁয়া ওঠা গরমা গরম চা। আমি ততক্ষণ ধরা চুরো ছেড়ে নি। এক্ষুনি আবার বেঙ্গল অপেরার পিনাকি আসবে এগুলো নিতে। ওদের থেকেই এগুলো নেওয়া কি না? যাও যাও, দেরি করো না। পরিষ্কার হয়ে এসে পুটিরামের বানানো লুচি, আলুর দম আর ধোঁয়া ওঠা চা সহযোগে জলযোগ সেরে একটা সিগারেটে সুখ টান দিয়ে মিত্রাশিস বলে, মানুষের চরিত্র বোঝা বড় দায় ভায়া। এই কেস আমাকে বড়ই নাড়া দিয়ে গেল হে শীর্ষ। ও, তার মানে তুমি কেস সলভ করে ফেলেছ? তা তো করেছি, কিন্তু বড্ড ভয়ঙ্কর এ সমাপন। আমার মতো কঠোর চিত্তের মানুষকেও যে কাঁপিয়ে দিয়েছে। হেয়ালি না করে একটু খোলসা করে বলো না ভায়া, কে ফোন করেছিল তোমাকে আজ? আর কার ডাকে অমন হুড়োহুড়ি করে দৌড়ালে? ছদ্মবেশী বা কেন? বলবো ভায়া, কালই হবে নৈহাটিতে এর জবানিকা পতন। নৈহাটি কেন? দশমী তো নিরুদ্দেশ হয়েছিল শান্তিপুর তার শ্বশুর বাড়ি থেকে। বিশেষ প্রয়োজনে নৈহাটিতেই এর জবানিকা পতন হবে। ওই সিঁড়িতে পায়ের আওয়াজ, বোধহয় পিনাকি এলো। যাও, দরজাটা খুলে দাও। আর হ্যাঁ, কাল সকাল সকাল তৈরি থেকেও বেরোতে হবে। কম রাস্তা তো নয়, সেই শুধু নৈহাটি। বুঝলাম, আজ এর থেকে বেশি কিছু জানা যাবে না। উঠে গেলাম দরজা খুলতে। তো পরদিন বেশ সকাল সকাল আমি আর মিত্রাশিস বেরিয়ে পড়লাম নৈহাটির উদ্দেশ্যে। পুরোটা রাস্তা মিত্রাশিস একটাও কথা বলেনি। মুখ কেমন যেন থমথমে হয়ে রয়েছে। মনে হচ্ছে একটা উৎকণ্ঠা, উদ্বেগ সারাক্ষণ তার মধ্যে কাজ করছে। কিন্তু জিজ্ঞাসা করে কোনো লাভ হবে না, তাই জিজ্ঞাসা করলাম না। বেলা 10টা নাগাদ আমরা নৈহাটিতে সুজয়বাবুর বাড়ি গিয়ে পৌঁছালাম। সুজয়বাবু স্টেশনে এসেছিলেন আমাদের নিতে। তার সাথেই গেলাম তার বাড়িতে। পৌঁছে এবার চমকাবার পালা। দেখি সেখানে তিমির বাবু, বৌঠান সহ আরও বেশ কিছু লোকজন উপস্থিত রয়েছেন ইতিমধ্যেই। তাদের অনেককেই আমি চিনি না। মাথায় তিলকধারী একজনকে দেখে আন্দাজ করলাম ইনি কোনো সাধক হবেন। মিত্রাশিস একটু গলা খাঁকড়ে শুরু করলো, ইন্সপেক্টর সরখেল, ওখানে কাজ চলছে তো? সুজয়বাবু, আপনার টেলিফোনটা ঠিক আছে তো? আমাদের একটা জরুরি টেলিফোন আসবার কথা আছে। ইন্সপেক্টর সরখেল মাথা নাড়িয়ে সম্মতি দিলেন যে পূর্ব নির্ধারিত যে কাজটির উল্লেখ মিত্রাশিস করল সেটি চলছে। সুজয়বাবু সম্মতিসূচকভাবে মাথা নাড়লেন যে টেলিফোন কাজ করছে। মিত্রাশিস বাবু, আমাদের এত সকালে ডাকলেন, খোঁজ পাওয়া গেছে দশমীর?
আর এখানে কেন? আমাদের বাড়িতে কিছু অসুবিধা ছিল? হ্যাঁ, খোঁজ মোটামুটি পেয়ে গেছি তিমির বাবু। সেটা নিশ্চিত করতেই ওই টেলিফোনটার অপেক্ষা। হ্যাঁ, আপনাদের শান্তিপুরে কিছু অসুবিধে ছিল। মাফ করবেন মিত্রাশিস বাবু, আমার আশাটা কি আজ খুব জরুরি ছিল? আজ বাড়িতে কোজাগরি লক্ষ্মী পুজো, অনেক ব্যবস্থা করতে হবে, একলা হাতেই সব করতে হবে তো। তা আমি না হয় ঠাকুরপুর কাছ থেকে সবটা শুনে নিতাম। আপনাকে এত দূরে আসবার কষ্ট দেওয়ার জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত। আজকের দিনটা একটু কষ্ট করুন, আর আপনাকে আমরা কষ্ট দেব না। ঠিক এমনই সময় পাশের ঘরের ঝনঝন শব্দে টেলিফোন বেজে উঠল। ইন্সপেক্টর সরখেল প্রায় দৌড়ে গেলেন টেলিফোন ধরতে। মিনিট 3 কি কথা হলো ঠিক শোনা গেল না, মনে হলো কিছুর নির্দেশ দিচ্ছেন তিনি। এরপরে ঘরে ফিরে এসে মিত্রাশিসের কানে কানে কিছু কথা বলে তিনি দরজার পাশটিতে গিয়ে দাঁড়ালেন। মিত্রাশিস মিনিট খানেক মাথা নিচু করে বসে থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তারপর সুজয় বাবুর দিকে এগিয়ে গিয়ে ওনাকে কিছুটা চাপা স্বরে বলল, সুজয়বাবু, আপনার স্ত্রী দেখছি অত্যন্তই অসুস্থ। আপনার বড় কন্যাটিকে বলুন ওনাকে ভিতরে নিয়ে যেতে, কারণ এই মুহূর্তে এখানে যে কথাবার্তা হবে সেটা ওনার পক্ষে না শোনাটাই শ্রেয়। উনি সহ্য নাও করতে পারেন। কেন মিত্রাশিস বাবু? হ্যাঁ, মানে মানে কি 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 এমন কি এমন খবর দেবেন আপনি? হ্যাঁ, সব জানবেন, আগে ওনাকে ভিতরে পাঠান, তারপর আমি শুরু করছি। সুজয়বাবুর নির্দেশে অনিচ্ছা সত্ত্বেও ওনার স্ত্রী আর বড় কন্যা বাড়ির ভিতরে চলে গেলেন। মিত্রাশিস শুরু করল, আচ্ছা তিমির বাবু, আপনার বাবা তো সিঁড়ি থেকে পড়ে মারা গেছিলেন, তাই না? আগে হ্যাঁ, সেদিন বললাম তো আমি। আজ আবার এই কথা উঠছে কেন? কারণ নিশ্চয়ই আছে, অকারণে প্রশ্ন করব কেন? কারণ তৎকালীন পুলিশ ইন্সপেক্টরের রিপোর্ট অনুযায়ী আঘাত কেবল মাথার পিছনে ছিল। আপনার বাবার মুখের সামনে কোনো আঘাতের চিহ্ন অবধি ছিল না, কিন্তু সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়লে মাথার পিছনে আঘাত যেমন থাকবে, মুখের সামনেও কম বেশি আঘাত তো থাকবেই। কি করে এমন অদ্ভুত কাণ্ড হলো বলুন তো? যদি না তাকে মাথার পিছনে প্রচণ্ড ভারী কিছু দিয়ে আঘাত করে মেরে ফেলে তারপর সিঁড়ির নিচে রেখে আসা হয়। পোস্টমর্টমও করতে দেননি আপনি, হয়তো অর্থ বলে সেটা আটকেছিলেন। এসব কি আবল তাবল বলছেন আপনি? আপনার মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি আমার নিজের বাবাকে হত্যা করব? কারণ কি? আমার স্ত্রীকে খুঁজে বের না করে অবাস্তব জিনিসের দিকে সবার দৃষ্টি আকর্ষণ করছেন। আমার স্ত্রী দশমী কোথায় মিত্রাশিস বাবু? শান্ত হন তিমির বাবু, এখনই এত উত্তেজিত হলে চলবে না। আরো কত কিছু যে সামনে আসবে, তখন কি করবে? কাজেই উত্তেজনা ধরে রাখুন। তা দশমীকে কিভাবে হত্যা করুন? গলা টিপে নাকি সেই একই কায়দায়? মানে হ্যাঁ, আমার আমার দশমী মাম বেঁচে নেই? হ্যাঁ, তিনি তিনি তাকে মেরেছে? হ্যাঁ, এ এ কি বলছেন আপনি? কি বলছেন আপনি মিত্রাশিস বাবু? কি বলছেন আপনি? শান্ত হন সুজয় বাবু, এখনো এমন অনেক কিছু আপনি জানবেন যা শুনলে বিস্ময়ে, আঘাতে, ঘৃণাতে ফেটে পড়বেন আপনি। যাক, বলুন তিমির বাবু, এই উপায়ে হত্যা করলেন? অবশ্য পোস্টমর্টম হবে এবার। কি সব বলছেন আপনি? দশমীকে আমি মেরেছি? আর যদি মেরেও থাকি, তার দেহ কোথায়? আমি তো আর ম্যাজিক জানি না যে দেহটা গায়েব করে দেব। বৌঠান, চলে এসো, আর এক মুহূর্ত আমরা এখানে থাকবো না। যত সব। আরে এত চটছেন কেন? আর বউঠানকে নিয়ে আবার টানাটানি কেন? অসহায়, নিঃসন্তান, অবলা বিধবা। কি বউঠান, তাই তো? আপনার ঠাকুরপোটিকে মানা করুন তো এরকম অস্থির হতে। উনি তো আপনার কথা মতোই চলে। আপনি যা বলেন উনি অক্ষরে অক্ষরে সেটা পালন করেন। এসব আপনি কি বলছেন কি মিত্রাশিস বাবু? একজন বিধবা মানুষের মানহানি যদি আপনি করেন, তাহলে আমি আপনার বিরুদ্ধে মানহানির মামলা করব। সে আপনি নিশ্চয়ই করবেন। আগে যুগলে শ্রীঘরটি দর্শন করুন। শ্রীঘর থেকে বেরোতে পারলে না হয় মানহানি, প্রাণহানি সব কিছু করবেন। হ্যাঁ, যুগলে মানে? হ্যাঁ মিত্রাশিস বাবু, আমি তো কিছুই বুঝতে পারছি না। একটু একটু বলুন আমাকে, দয়া করে একটু বলুন।
জানি সুজয়বাবু, এই নির্মম সত্য আপনার স্ত্রী সহ্য করতে পারতেন না বলেই ওনাকে আমি ভিতরে যেতে বলি। সুজয়বাবু, দশমীকে হত্যা করা হয়েছে, আর শুধু হত্যাই নয়, নির্মমভাবে হত্যা করে ওনাদের শান্তিপুরের বাড়ির পিছনের বাগানটিতে পুঁতে দেওয়া হয়েছে তার দেহ। পুলিশ একটু আগে উদ্ধার করেছে দশমীর দেহ, কিন্তু সেটি অত্যন্ত খারাপ অবস্থায় আছে। আর এই নির্মম হত্যার পিছনে এই দুটি মানুষ, এই দেওর আর এই সুন্দর মুখের আড়ালে নিঃশংস মনের অধিকারী এই বৌদি আছে। আপনি উন্মাদ হয়ে গেছেন মিত্রাশিস বাবু, উন্মাদ হয়ে গেছেন। আপনি যে বলছেন তার এক বর্ণ প্রমাণ করতে পারবেন না। ঠাকুরপোটা আমি জানি না, কিন্তু আমি এর পেছনে আছি, তার প্রমাণ আছে আপনার কাছে। দেখুন, ঠাকুরপো তার বউয়ের সাথে কি করছে আমি কেমন করে জানবো বলুন তো? আমি একজন অসহায় বিধবা মানুষ, আমার পক্ষে তো এত জানা সম্ভব নয়। বৌঠান, দাঁড়ান দাঁড়ান মিতালি দেব, এত অস্থির হলে চলে? কলকাতার পাকপাড়াতে যে বাসাটি ভাড়া করে আছেন, সেখানে আশ্রমে যাওয়ার নাম করে স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে দুজনে রাত কাটাতেন। সেখানে তো মিতালি দত্ত এবং তিমির বরণ দত্তকে সবাই স্বামী স্ত্রী হিসাবেই চেনে। সরখেল, ওনাকে নিয়ে আসুন তো। সরখেল বাবু একজন ভদ্রলোককে সাথে নিয়ে ঘরে প্রবেশ করেন। তাকে দেখেই তিমির বাবু এবং বৌঠানের মুখ রক্তাক্ত বর্ণ ধারণ করে। কি সতীন বাবু, তাই তো? আপনি তো ওই বাসাটির মালিক। পাঞ্জাবি সেজে আমি তো সেখানে হানা দিয়েছিলাম তিমির বাবুকে অনুসন্ধান করে। সতীন বাবু, এবার আপনি বলুন। আগে মিত্রাশিস বাবু, বছর খানেক আগে তিমির বাবু আমার কাছে আসেন। ওনারা যে আশ্রমে দীক্ষিত, আমার শ্যালকটিও ওই একই আশ্রমে দীক্ষিত। ওনার সূত্রেই তিমির বাবু আসেন। বলেন যে অনেক দূর থেকে ওনারা স্বামী স্ত্রী আসেন। ওনারা নিঃসন্তান, তাই আশ্রমে গুরুদেবের কাছে আসতে হয়। ওখানে মহিলাদের রাত্রিবাসের সুবিধা নেই, তাই উনি বাড়ি ভাড়া নিতে চান। যেহেতু আমার শ্যালকটির পরিচিত, আমি আর অমত করিনি। প্রতি মাসে 2 দিন করে থাকতেন ওনারা, সময়ে ভাড়াও দিতেন। ওনাদের নিয়ে আমার কোনো অভিযোগ ছিল না কখনো। এর মধ্যে একদিন উনি টেলিফোন করে বলেন আর বাড়ি ভাড়া লাগবে না, উনি এসে বাড়ি ভাড়া চুকিয়ে দিয়ে যাবেন। তা কাল উনি এসে সব হিসাব করে দিয়ে বাড়ি ছেড়ে দিয়ে গেছেন। তারপরেই সর্দারের বেশে মিত্রাশিস বাবু আপনি আছেন। মিথ্যে, সব মিথ্যে, এগুলো সব মিথ্যে কথা। ইস, কাকে না কাকে সাজিয়ে ধরে নিয়ে এসছে আমাকে ফাঁসাবে বলে। আচ্ছা আচ্ছা, ঠাকুরপো কাকে না কাকে নিয়ে যেত আমি কি করে জানবো? আপনি এগুলো কি বলছেন? কি তিমির বাবু, চিনতে পারছেন আপনার প্রেয়সীর স্বরূপ, যার জন্য এত কিছু করলেন আপনি? নিজের বাবা নিজের ওই ফুলের মতো স্ত্রীটিকে হত্যা করলেন, সে আজ উল্টো কথা বলছে। দাঁড়ান দাঁড়ান, এই যে আশ্রমের অধিকারী বাবাজিও উপস্থিত আছেন এখানে, বলুন আপনি। আগে প্রতি মাসেই ওনারা যেতেন। আমাদের আশ্রমে মহিলাদের রাত্রিবাসের অনুমতি নেই। ওনারা পরপর 2 দিন আসতেন। তাহলে বৌঠান রাত্রিবাসটা হতো কোথায়? শান্তিপুরে তো ফিরতেন না। যাক, এবারে বাকিটা আমি বলি। বছর 5 আগে তিমির বাবুর দাদার মৃত্যুর পর শুরু হয় এই প্রেম পর্ব। বৌঠান বুঝলেন যে না আছে তার বাপের বাড়ির জোর, না আছে তার স্বামী, তার অবস্থা এখন খুবই শোচনীয়। এর মধ্যে তিমির বাবু বিয়ে করলে তার স্থান কোথায় হবে তা অনিশ্চিত। তিনি মোক্ষম চাল চাললেন। ভগবান তাকে উজাড় করার রূপ দিয়েছে, সেটাকেই পুরোদস্তুর ভাবে কাজে লাগালেন তিনি। রূপের মোহে শরীরের মায়ায় ভুলিয়ে পাগল করে দিলেন তিমির বাবুকে। তিমির বাবুও ভেসে গেলেন প্রেমের জোয়ারে। রাতে সবাই ঘুমিয়ে পড়লে সকলের অগোচরে চলতো এই প্রেম লীলা। কিন্তু বিধি বা একদিন চোখে পড়ে গেল এই নোংরামও তিমির বাবুর বাবা। আর তো তাকে বাঁচিয়ে রাখা চলে না, 7 কান করে দেবেন যে তিনি। আর সম্পত্তিও তো ওনার নামে, ঘাড় ধরে বের করে দেবেন তিনি দুজনকে। বিপাকে পড়লেন বৌঠান। উনি জানতেন পেটে খিদে থাকলে 2 দিনে প্রেম জানালা দিয়ে পালাবে। অতএব উনি পরামর্শই দিলেন বাবাকে সরিয়ে
আর বাধ্য প্রেমিকটিও প্রেমিকার হুকুম তামিল করে প্রেমিকার কর্তব্য পালন করলেন পিতৃ হত্যা করে। এবারে খালি বাড়িতে নির্বিঘ্নে চলতে লাগলো প্রেমের পর্ব। কিন্তু শান্তিপুর ছোট জায়গা, দীর্ঘদিন অবিবাহিত থাকলে কানাঘুষো শুরু হতে পারে। সেই আশঙ্কায় বৌঠান বিয়ের পিড়িতে বসালেন তার প্রেমিককে। এবারে নির্ভীতে মিলন কোথায় হবে? আর তো বাড়িতে হবে না। আর আগের ঘটনাতে শঙ্কিত দুজনেই, তাই ওই আশ্রমের খেলাটি শুরু হল। কিন্তু দশমীর দিন কারখানা ছুটি, বাড়ি খালি, সুবলাও ছুটি নিয়েছে। দশমী থালা সাজিয়ে বেরিয়েছে ঠাকুর বরণ করতে। সুবর্ণ সুযোগ, দুজনে মিলিত হলেন এবং কোনো কারণে দশমী ফিরে আসে এবং সেই দৃশ্যের সাক্ষী হয়। আর তাই তাকেও সরিয়ে দিতে, মাটি খুঁড়ে তার দেহ পিছনের বাগানে পুঁতে দেওয়া হয়। কারখানা বন্ধ, নির্জন বাড়ি, আরামসে সবটা সম্পন্ন হল। এর মধ্যে কিছুক্ষণের জন্য ঠান্ডা মাথায় তিনি মণ্ডপেও ঘুরে আসেন। সব কাজ মিটিয়ে তারপরে সুজয়বাবুকে দশমীর নিরুদ্দেশ হয়ে যাওয়ার খবর দেওয়া হল। আর আমি সরখেলকে নজর রাখতে বলেছিলাম বাড়িটির ওপর। তাই সেদিন তিমির বাবুকে সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে স্টেশনে ট্রেনে চড়তে দেখে আমাকে টেলিফোন করে সে। আর তিমির বাবুর পিছু নিয়ে আমি, অবশ্য ছদ্মবেশে। মনে পড়ে তিমির বাবু সর্দারজির সেই বিশাল ধাক্কাটা। ওটা ছিল এই অধম। তাকে অনুসরণ করেই এই পাকপাড়ার বাড়ির হদিশ পাই আমি। বড্ড তাড়াহুড়ো করে ফেললেন যে তিমির বাবু। কটা দিন সবুর করেই নয় যেতে। কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর মিত্রাশিস বাবু। হ্যাঁ, কি ভয়ঙ্কর, এটা কি ভয়ঙ্কর। আমার ফুলের মতো মেয়েটাকে মেরে ফেলতে এতটুকু হাত কাঁপলো না এদের, এতটুকু। হ্যাঁ, কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর, এরা কি ভয়ঙ্কর। শুধু কি তাই, বৌঠান দশমীর ভাতৃ সম রতনকেও নিয়ে কুৎসা রটানোর চেষ্টা করে। আমি খোঁজ নিয়ে দেখেছি, রতন বিগত 3 মাস ধরে জাহাজের সাথে ঘুরছে। কিন্তু তুমি বুঝলে কি করে যে দশমীকে হত্যা করা হয়েছে আর তার দেহ ওই বাগানে পোতা হয়েছে? তোমার মনে পড়ে শীর্ষ প্রথম দিন ওনাদের বাড়িতে গিয়ে বাগানে কিছু একটা কুড়িয়ে আমি পকেটে ভরে নিয়েছিলাম। সেখানে আমি এই জিনিসটি পেয়েছি। বলে মিত্রাশিস একটি মেয়েদের গলার চেন আর তার সাথে একটি বড় লকেট টেবিলের ওপর রাখলো এবং সেই লকেটটি খুলে দেখালো যে সেখানে 2টি ছবি রয়েছে, একটি তিমির বাবুর, অন্যটি দশমীর। মিত্রাশিস, এইরকম লকেটের ডিজাইন তো আমি ভাইয়া রসুন, মৃত দশমীকে বাগানে নিয়ে যাওয়ার সময় এটি গলা থেকে খুলে পড়ে যায়। অন্ধকার হয়ে গিয়েছিল, তাই দুজনে খেয়াল করে। আর এই একই নকশার একটি আংটি সেদিন বৌঠানের আঙ্গে দেখেছি। সেখানেও হয়তো ছবি আটকানো, কিন্তু পাত্র পাত্রী আলাদা। সেদিন তাড়াহুড়োতে সম্ভবত খুলতে ভুলেই গিয়েছি। আর তাছাড়া আরও একটা জিনিস সেদিন বাগানে দেখি, নতুন গাছের চারা বসানো হয়েছিল। সন্দেহ সেদিনই হয়েছিল। গাছের চারা বসানো হয় সাধারণত বর্ষাকালে অথবা শীতের মরশুমি ফুলের সময়। এরকম অসময়ে কেউ জবা গাছের ডাল কেউই বসায় না। সেই জায়গাতেই পোতা ছিল দশমীকে। আপনি আমাকে মিথ্যা বদনাম দিচ্ছেন। আমি কিন্তু আপনার বিরুদ্ধে মানহানির মামলা করব। ঠাকুরপো কি করেছে না করেছে তার দয়া আমার নয়। আমি স্বামী হারিয়েছি, দয়া করে আমাকে এসবের মধ্যে টানবেন না। তবে জেনে রাখবেন, আমি কিন্তু এর শেষ দেখে ছাড়ব। আমাকে ক্ষমা করবেন মিত্রাশিস বাবু। আমি মাথা পেতে নেব, আইন যা সাজা দেবে আমাকে। ক্ষমা করবেন আমাকে। আমার কাছে ক্ষমা চেয়ে কি হবে? দশমীর কাছে ক্ষমা চান নিজের পাপের প্রায়শ্চিত্ত করে, আর ক্ষমা চান এই সন্তান হারা মা বাবার কাছে। ইন্সপেক্টর সরখেল, আপনি আপনার কাজ করুন, আমি চললাম। আর পোস্টমর্টম রিপোর্ট এলে জানাতে ভুলবেন না। দিন 4 পরে বৈঠকখানাতে বসে বিকেলের চা খাচ্ছি আমি আর মিত্রাশিস। এমনই সময় টেলিফোন বেজে ওঠে।
কিছুক্ষণ কথোপকথনের পরে মিত্রাশিস এসে বলে, সরকার ফোন করেছে, পোস্টমর্টম রিপোর্ট এসেছে। তিমিরবাবু 2টি নয় 3টি খুন করেছে। মানে? দশমীর সন্তান সম্ভব আছে। এই কথাটা সে কাউকে জানায়নি। অত খুশির খবর দেওয়ার জন্য সঠিক মুহূর্তের অপেক্ষা করছি। দশমীর দিন মা দুর্গার সাথে দশমী বিসর্জন হয়ে গেল। মা দশভুজা, দুর্গতি না আসেনি, কিন্তু এই দুর্গতিটা নাশ করতে পারলেন না শিশু। তার বিসর্জনের দিন আরও এক দশমীর বিসর্জন। এতক্ষণ তোমরা শুনলে মৌমিতা মুখার্জির কলমে মিত্রাশিস সিরিজের নিবেদন দশমীর বিসর্জন রহস্য। বিভিন্ন চরিত্রে যারা কণ্ঠদান করেছে তাদের সাথে একটু পরিচয় করে নিই। মিত্রাশিসের ভূমিকায় ছিল অতনু, গল্প পাঠ এবং শীর্ষেন্দুর ভূমিকায় অভিনয় করেছে প্রসূন। নিধিরামের চরিত্রে ছিল প্রয়াস। তিমির, সুধীনবাবু এবং বাবাজির চরিত্রে অভিনয় করেছে সায়ন। বৌদির ভূমিকায় ছিলেন সোমাদি। সুজয়বাবু হয়েছেন রাজদা। সুবলা এবং গল্পের সূত্রধার হিসেবে ছিলাম আমি, মৌমিতা। কেমন লাগলো আমাদের নিবেদন অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে আজকে এইটুকুই। আবার সকলের জন্য রইল দীপাবলির শুভেচ্ছা এবং ভালোবাসা। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার ফিরবো খুব তাড়াতাড়ি নতুন জমজমাট একটি গল্প নিয়ে।